আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? এখন অনেক সকাল, ফজরের পরে আসলে এই সময়টা আমি আপনাদের সাথে কথা বলছি। আমাদের পাশের বাসায় পাখি পালে, আসলে পাখিকে এভাবে খাঁচায় বন্দি করে রাখা ঠিক না। তো এক একজনের আসলে এক এক ধরনের ইচ্ছে বা রুচি, তারা এইভাবে করে রাখে। আসলে পাখি থাকবে আকাশে, মুক্ত আকাশে উড়ে বেড়াবে, এটাই তো নিয়ম, তাই না? পাখির স্বাধীনতা নষ্ট করা ঠিক না, যে কোনো কিছুরই স্বাধীনভাবে বাঁচতে দেওয়াই উচিত। আমি আপনাদের সাথে কথা বলে আসলে নিচে চলে এসেছি হাঁটার জন্য। এখানে অনেক ধরনের ফুল ফুটে আছে, দেখতে আসলে অনেক ভালো লাগে। আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টি অনেক সুন্দর, সুবহানাল্লাহ। আসলে এই ধরনের ফুলগুলা একদম থোকায় থোকায় ধরে, দেখতে অনেক ভালো লাগে। এখানে অনেক ধরনের ফুল ফুটে আছে, পিঙ্ক, পার্পল, রেড, হোয়াইট। আসলে ক্যামেরার জন্য অনেক কিছু ক্লিয়ার না, কিন্তু এত ভালো লাগে তাকাতে বা দেখতে, জিনিসগুলো খুবই ভালো লাগে। আমি আজকে আমার সারাদিনের ব্লগটা সাথে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি, ঐতিহ্যবাহী একটা রেসিপি শেয়ার করব। সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন। সাদা ফুলগুলা কত সুন্দর, সাদায় শুভ্রতা। আমার অভ্যাস কোথাও গেলে আসলে ভিডিও করা, সেজন্য আসলে এইসব ভিডিওগুলো আমি করে থাকি। এবার যেখানে যাই, এই ফুলগুলো হালকা হালকা ইয়েলো, পার্পেল বা পিঙ্কি টাইপেরই কিছু একটা কালার হবে। আজকে আপনাদের সাথে যে রান্নাটা আমি শেয়ার করব, এটা আসলে সিলেটেরই ঐতিহ্যবাহী একটা রান্না। আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। সকালে নিচে নামছি হাঁটার জন্য। আসলে আমার হাঁটার থেকে বেশি আমি দাঁড়াই থাকি, ভিডিওটাই করি। আপনারা কে কে ফুলকে এভাবে ভালোবাসেন বলেন তো? এই ফুলগুলোর নাম হলো মোরগ ফুল। এগুলো আসলে গাছগুলা ছোট হয়, একদম রক্ত লাল, যেটা সিঁদুর লাল ওই টাইপের কালারটা হয়। এগুলা মনে হয় একবারই হয়, তারপর গাছটা মারা যায়, ধরনের কিছু একটা হবে। এটা আমাদের নিচের জায়গাটা, আসলে আমাদের এখানে হাঁটার জন্য মাঠ, দৌড়ানোর জন্য সবকিছুই ব্যবস্থা করা আছে। আমার সাথে আসলে আমরা অনেকে হাঁটি সকালবেলায় বা সন্ধ্যার পরে, অনেক সময় হাঁটি এশার নামাজের পরে। আমার হাজবেন্ডের চাকরির সুবাদে আসলে আমরা সপরিবারে সিলেটে চলে যাই। ওখানে অনেক বছর আমাদের সময় কাটে। আমার বাচ্চাদের ওখানে শৈশব কৈশোর সবকিছু ওখানে ওরা কাটিয়ে এসেছে। কথা বলতে বলতে আমি আসলে সিলেটের আঁকনিটা রান্না করব, সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, 3-4 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে তারপর মাংসটা ঢেলে দিয়েছি। আর এটা আসলে গরুর মাংস, এটা আপনারা খাসির মাংস দিয়েও করতে পারবেন, তবে সিলেটেরা এটা গরুর মাংস দিয়ে করে। এখানে প্রথমে আমি মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। সিলেটে যাওয়ার পর আসলে ওখানের ভাষা, ওখানের মানুষ সব কিছুই আমার কাছে কেমন যেন লাগতেছিল। এখানে আমি কথা বলতে বলতে আসলে কিছু মশলাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম 3 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। একটু মশলার পরিমাণটা এখানে বেশি লাগবে। আমার মাংসের পরিমাণটা এখানে 1.5 কেজির মতো হবে, 1.5 কেজি থেকে একটু বেশি হবে মাংসটা। আমি এটার পোলাও চাল নিয়েছি 1 কেজি।
এখানে জিরে গুঁড়ো দিলাম 1.5 চা চামচ, আর গরম মশলার গুঁড়া যেটা আমি করে রেখেছি ওটা 1 চা চামচের মতো দিয়েছি, পরে আবার অ্যাড করব। এবার মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখন আসলে লবণটা দিইনি, লবণটা একটু পরে দিবি, যে এখন দিয়ে দিলাম লবণটা একটু পরে দিলেই হয় যখন আপনি এভাবে দিবেন। আর কিছু কাঁচামরিচকে আমি কেটে এমন দিয়েছি, এমন কিছু কয়েকটা গোটাও দিয়েছে। এটাতে গুঁড়া মরিচ আসলে ইউজ করা ঠিক না, কিন্তু আসলে আমাদের বাসায় সবাই ঝাল খায়, ওই জন্য আমি একটু গুঁড়ো মরিচ ইউজ করব। এখানে একটা আকনি মশলা দিয়েছে, এই মশলাটা বিরিয়ানি বা আকনিতে দেওয়া যায়, আমি মশলাটা ইউজ করেছি এখানে 2 চা চামচের মতো। আর এটা রান্না করতে গেলে আসলে হলুদ দেব না, এটা তো হলুদ দিতে হয় না, ওই মশলার থেকে একটু হলুদ কালারটা বের হয়, যতটুকু কালার ধরে ওই অতটুকুই, আর কিছু না। খুব ভালো করে নেড়ে দিচ্ছে। সিলেটের মানুষগুলো আসলে অনেক ভালো, এদের খুব সহজে মানুষকে অনেক আপন করে নেয়। আমার সিলেটে অনেক বছর থাকা হয়েছে, প্রথমে ভালো লাগতো না, কিন্তু পরে পরে এমন অবস্থা হয়েছে আসলে ওখানে নিজেরা বাড়িও করে নিয়েছে থাকার জন্য। কিন্তু হাজবেন্ডের চাকরি বা আমার বাচ্চাদের পড়ালেখার জন্য পরে একসময় আমি আসলে সিলেট থেকে চলে আসি। এখানে কিছু আলুকে কিউব করে নিয়েছি, এটাকে আমি আলাদাভাবে ভেজে নেব, কারণ আকনিতে আলু ব্যবহার করা হয়। অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, আমি বললাম তো প্রথমে যে আমি মরিচের গুঁড়া দিব। আলুগুলা ভেজে নিচ্ছি। এইটাতে আমি গাজর, তারপর পেঁয়াজ কলি, মানে সবজি টুকটাক দিলেও হয় বা না দিলেও ইচ্ছা, কিন্তু গাজরটা দিলে একটু কালারটা সুন্দর হয়, এইটাই, আর কোনো কিছুই না। সিলেট থেকে আসার সময় আসলে অনেক খারাপ লেগেছে, ওখানে অনেক ভাবির সাথে আমার পরিচয় হয়েছে, বিশেষ করে আর্মি পার্সনেলদের ওয়াইফদের সাথে। ওনাদের সাথে কথা বলে বা ওনাদের আচার ব্যবহার সব কিছুই ভালো লাগার মতোই। আমাদের বাসাটা ক্যান্টনমেন্টের পাশেই ছিল, আমার বাচ্চারা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে পড়ালেখা করেছে। এবার আমি একটু পানি দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ওদিকে আলুটা ভেজে নিচ্ছি। আমি আসলে এখন থেকে একটু ব্লগ আকারে রান্নাটা দেব, আপনারা একটু দেখেন। আসলে কথাবার্তা বলার মধ্যে অল্প একটু রান্না দেখাতে গেলে দেখা গেছে কথা বলা হয় না, রান্নাটাই দেখানো হয়। এখানে আলুগুলোকে আমি 60% মতো ভেজে নিয়েছি, কারণ এই জিনিসটা আমি আবার পরে আবার রান্নার মতো হবে, সেজন্য আমি 60% ভেজে নিয়েছি। 40% ভেজে নিলেও হয়, কিন্তু 60% করে নিলাম। এই মাংসটা একটু শক্ত রেখে উঠাতে হবে, একদিন মাংসটা একটু শক্ত হয় তাহলে খেতে ভালো লাগে। এটা আসলে সিলেটি যারা ওনারা এটাকে আকনি বলে, কিন্তু আমরা ঢাকাতে বা অন্য কোনো অঞ্চলে এটাকে তেহেরি বলি। সোজা কথা এটা তেহেরি বা আকনি, কিন্তু ওরা এটাকে আকনি বলে। এত বছর সিলেটে ছিলাম, আসলে আমার সিলেটি ভাষা আমার একটু মানে শেখা হয়নি বা আমি পারিনি বলতে, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার 2 ছেলে মাশাল্লাহ, ওদের কথা শুনলে মনে হয় ওরা সত্যিকারেই সিলেটেরই। আমার গ্রামের বাড়ি, আমার হাজবেন্ডের গ্রামের বাড়ি নোয়াখালীতে, কিন্তু আমার বাচ্চাদের বেড়ে ওঠা সিলেটের প্রতি ওদের বেশি ভালোবাসা। ওরা নোয়াখালীতে ওভাবে আসলে যাওয়া আসা ওদের হয় না, কোনো অকেশনে বা কোনো দরকারে ওদের যাওয়া হয়, খুব কমই যাওয়া হয়। সিলেটকে এত ভালোবেসে ফেলেছি, সেজন্য সিলেটে নিজেরা বাড়ি করে নিয়েছিলাম। একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছে। এই রান্নাটা আসলে অত মানে কঠিন কোনো কিছুই না, একটু সুন্দর করে রান্না করলে আসলে একই জিনিস, আকনি তেহেরি এগুলো একই, নামের ভিন্নতা হয়তো বা, এটাই, আর কিছু না।
সিলেটে থাকাকালীন আসলে কত ভাবির সাথে পরিচয় হয়েছে, কত মানুষের সাথে পরিচয় হয়েছে। এখন মনে হয় ওনাদের কথা। অনেকের ফোন নাম্বার আসলে আমার কাছে নাই, হারিয়ে ফেলেছি। থাকলে হয়তো বা যোগাযোগ করতাম। যাদের ফোন নাম্বার আছে তাদের সাথে আমার কথা হয় প্রায়ই। সবাই অনেক ভালো মানুষ। সিলেটটা আমার দেখা সিলেট, নোয়াখালী, ঢাকা, আমার কাছে সিলেটটাই বেশি শান্তির জায়গা মনে হয়েছে সবসময়ই। সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে সিলেটটাই অনেক ভালো লেগেছে। এই মাংসটা একটু ঝোল কমলে আমি আসলে চুলাটা বন্ধ করে দেব। তারপর আমি পরবর্তী রান্নাতে চলে যাব। সেকেন্ড স্টেপে যা করব তা আপনাদের দেখাচ্ছে। এটাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, না হলে আমি পোলাওতে সরাসরি তেলটা ইউজ করব না বা ঘি ইউজ করব না। ঘিটা দিলে গ্রানটা ভালো হয়, কিন্তু আসলে খেতে দেখা গেছে ওভাবে খাওয়া যায় না। এখানে একটু টমেটো সস ইউজ করেছি, টক দই বা টমেটো সসটা দিলেই হয়। এখানে গাজর আর পেঁয়াজ কলিটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর আলুটা এভাবে ভেজে রেখেছি এখানে। রান্না এই রান্নাগুলো শেষ। এবার আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি। এখানে পোলাও চাল আমি এখানে 1 কেজির মতো নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এই যে রান্নাটা আমি রাইস কুকারে করব। রাইস কুকারে করলে আসলে ঝরঝরা হয়, খেতে ভালো লাগে। আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। যতটুকু চাল দিয়েছি তার ডাবল মাপের আমি পানিটা দিয়েছি। তারপরে সব কিছু একসাথে দিয়ে দিব। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমি এখানে ইউজ করেছি, অন্য কিছু আর দেবো না। বিরিয়ানি মশলাটা এখানে 3 চা চামচের মতো দিয়েছি। তারপর আলুটা দিয়ে দিলাম। এরপরে গাজর, পেঁয়াজ কলি এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা আসলে যখন হাফ সিদ্ধ হয়ে আসে সব কিছু তখন দিলেই ভালো। আমি আগে দিয়ে দিয়েছি। এখানে বেরেস্তাটা, এখানে 3টে পেঁয়াজকে আমি বেরেস্তা করে এটা ওর সাথে অ্যাড করে দিলাম। খুব সুন্দর করে এবার নেড়ে বসিয়ে দেবো রাইস কুকারে। এটা রাইস কুকারে বা চুলাতে করলেও হয়, তবে চুলাতে করলে আমার আসলে ভালো হয় না। আমার কাছে মনে হয় রাইস কুকারটাই সুন্দর মতো জিনিসগুলো হয়ে যায়। এবার বসিয়ে দিলাম। রান্না শেষ হলে আপনাদের সাথে আবার কথা বলছি। রান্না শেষ, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদম ঝরঝরা হয়েছে, আর কালারটা একটু বেশি আসছে, হলুদ কালার আসছে। আসলে গাজরের কালারটা ছেড়েছে, সেজন্য আমি একটা ডিশে নিয়ে নিলাম সার্ভ করার জন্য। কেমন হলো আমার রান্নাটা বলুন তো? অনেক সুন্দর হয়েছে। ডেকোরেশনের জন্য আসলে এখানে পেঁয়াজ কলি, টমেটোর, লেবু, পেঁয়াজকে রিং করে কেটে দিয়েছে, আর গাজর দিয়ে পাতা করা হয়েছে। সুন্দরই লাগতেছে মাশাআল্লাহ। চোখে সুন্দর লাগলে আসলে যে কোনো জিনিস খেতেও ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। আর আমার রান্নাতে বা আমার কোনো কথাতে যদি সিলেটে কারো কোনো কিছু ভুল মনে হয় তাহলে অবশ্যই বলবেন, কারণ আমি যতটুকু সিলেট সম্পর্কে জেনেছি ততটুকুই বলেছি। আমরা যারা আসলে চাকরিজীবীদের ওয়াইফ বা ফ্যামিলি, আমরা কিছুদিনের জন্য ওখানে যাই, ওখানে মানুষগুলোর জন্য অনেক মায়া ধরে যায়। ওরা অনেক ভালো, সহজ সরল মানুষ। সিলেটি আকনিটা তো দেখালাম। এবার আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। আজকে তো আমার সারাদিনই ব্লগটা করব, সেজন্য আসলে আমি সিলেটি আকনির সাথে নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারিকেল দিয়ে একটা পিঠা। এই পিঠাটা আমাদের দেশে, আমাদের নোয়াখালী অঞ্চলে সবসময় সবার বাসায় পিঠা বানায়। কম বেশ সবাই আসলে পিঠাটা করতে পারে। এখানে আমি নারিকেলটাকে আসলে এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, ওখান থেকে বের করে দিয়েছে, এই জন্য একটু বরফের চাকা আছে, এটা গলে যাবে।
এখানে একটা নারকেল আছে। এখানে এবার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়েছি। যে যেই রকম চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আমরা আসলে ওভাবে মিষ্টি অত বেশি খাই না, কিন্তু আবার কমও না, মাঝারি টাইপের মিষ্টিটা যেন হয় ওই জন্যই ওই পরিমাণে মিষ্টিটা দিয়েছি। এখানে অল্প একটু পানি দিচ্ছি, কারণ আমার নারকেলটা আসলে ডিপ ফ্রিজে ছিল, এটা বলতে একটু সময় লাগতেছে, সেই জন্য আমি অল্প একটু পানি অ্যাড করেছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখানে কয়েক টুকরো দারচিনি আর সাথে 5-6টা এলাচের ভিতরের দানাটা দিয়েছি, কারণ এলাচটা গোটা দিইনি, কয়েকটা গোটা দিয়েছি, পরে প্রথমে দিইনি আমি। এবার লবণটা দিলাম স্বাদ অনুযায়ী। নারকেলগুলোকে খুব সুন্দর করে এভাবে করে আমার রান্না করে নিতে হবে, পাকাতে হবে, সোজা কথা। এই যে নারকেলটা ভেঙে গিয়েছে। এটাকে আসলে অনেকটা 1 সুতা পর্যন্ত যে ইয়াটা হয়, রসটা ধরলে যেরকম হয় সেরকমই আসলে আমার নারকেলটাকে পাকাতে হবে, কারণ আমি এটার মধ্যে চালের গুঁড়ো অ্যাড করলে যেন খুব সুন্দর করে এটা মিশে যায়, সে ওই অনুযায়ী করতে হবে। আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, তবে দেখতে আপনারা পুরোটুকুই বুঝবেন। নারকেলটা খুব সুন্দর করে ফুটতেছে, এটা ভালো করে সিদ্ধ হয়ে যাক। পাকানো হওয়ার পরে আমি গুঁড়িটা অ্যাড করব। এই পিঠাটা আসলে আমার বড় ভাই, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। ও ভাই আমার সিটাং মেডিকেলের ডাক্তার ছিলেন। ভাই এই পিঠাটা সবসময় পছন্দ করত। আমার দাদি, আমার মা, জেঠিরা আসলে ভাইয়ের জন্য এই পিঠাটা সবসময় বানাতো। ভাইয়ের খুব পছন্দের তালিকার মধ্যে এই পিঠাটাও ছিল। পিঠাটা করতে গিয়ে আসলে ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়তেছে। এখানে আমি পরে আবার আরেকটু চিনি অ্যাড করেছি। আমার কাছে মনে হলো চিনির পরিমাণটা কম, কারণ গুঁড়ি দেওয়ার পরে আসলে চিনিটা আরেকটু প্রয়োজন হবে, সেজন্য আমি দিয়েছি। আমাদের নোয়াখালী অঞ্চলে অনেক ধরনের পিঠা আসলে তৈরি করতে পারে। আমি যতটুকু যা পারি আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। চালের গুঁড়ো দেওয়ার পর আমি কতক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, প্রায় 2 মিনিটের মতো, পরে আমি নেড়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার পরে সাথে সাথে কখনো নাড়তে যাবেন না, তাহলে আর আটাটা ঠিক মতো হয় না। আমি দিয়ে কতক্ষণ, মিনিট 2 মিডিয়াম টু লো হিটে রেখেছি। এবার চালের গুঁড়াটা সুন্দর করে দেখুন কি সুন্দর পাকিয়ে গেল। রান্নাটা এভাবে করতে হয়, না হলে সিদ্ধ হয় না। পরে আর একটু অ্যাড করেছি। এটাতে কখনোই আপনারা ময়দা বা আটা ইউজ করবেন না, না হলে এই পিঠার স্বাদটা পাবেন না। এখানে মূল জিনিস লেগেছে নারকেল, চিনি, লবণ আর চালের গুঁড়া। এটাকে আসলে আমাদের দেশে তখন ছাঁচ ওভাবে ব্যবহার করা হতো না। কলা গাছের যে এটা আছে খোলসটা, ওটার মধ্যে দিয়ে চাপ দিয়ে তৈরি করা হতো, বা খেজুরের কাঁটা দিয়ে এটাকে ডিজাইন করা হতো ছোট ছোট রুটি করে বা বল আকারে করে। ওই জন্য এটার নাম খেজুরের পিঠা বলা হয়। আসলে এখন তার সেই নামটা দিলে আমার হবে না, কারণ আমি ওভাবে কোনো কিছু ইউজ করতেছি না, সেজন্য আমি এটার নাম ছাঁচের পিঠাই দেব। সাজ পিঠা যেটাকে বলে সেটাই। আমি চুলাটা বন্ধ করে দিয়ে মিনিট 5 এটাকে রেখে দিয়েছি সুন্দর করে এটা মেল্ট হওয়ার জন্য। আপনারা যারা নোয়াখালীর বা অন্য কোনো অঞ্চলের আছেন, আপনারা দেখলে হয়তো বা বুঝবেন এই পিঠাটা আসলে নামটা কি। আমার আসলে নামটা আমার জানা নাই। আসলে অঞ্চল ভিত্তিক এক এক পিঠার এক এক ধরনের নাম থাকে, সব কিছু ঘুরে ফিরে একই জিনিস। আমার ভাইয়ের কথা বলতে গিয়েছিলাম। আসলে আমার ভাই, ওনার ক্যান্সার হয়েছে, পরে আসলে করোনার সময় উনি মারা গিয়েছে। ওনার মৃত্যু সংবাদটা বাংলাদেশের টিভি মিডিয়াগুলোতে আসছে, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, সব কিছুতে আমার ভাইয়ের মৃত্যুটার কথা বলা হয়েছে। উনি সিটাং মেডিকেলের একজন বড় ডাক্তার ছিলেন। এভাবে ছোট ছোট করে গোল করে নিতে হবে। প্রথমে আমি এটাকে ঢেলে খুব ভালো করে মেখে নিয়েছি। এটাকে যত বেশি ভালো মাখবেন তত পিঠাটা হবে, তবে একটু সাইডগুলো মাঝে মাঝে এরকম ফেটে যাবে, এটাতে কোনো সমস্যার কিছু না। এটা আসলে এভাবে হয় পিঠাগুলা। ছোট ছোট এটা গোল করে নিয়ে তারপরে পিঠা ছাঁচে দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলা পিঠাগুলা নিয়ে নিচ্ছি।
প্রথমে আপনাদের সাথে আসলে সিলেটের কথা বললাম, এখন আমার নিজের অঞ্চল নোয়াখালীর কথা বললাম। আমাদের নোয়াখালীতে নারিকেলের পিঠাটা সবার বাসায় কম বেশ হয়। নারিকেল গাছে আমাদের ভরপুর, নোয়াখালীতে নারিকেল গাছ, সুপারি গাছে থাকে। এবার সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছে। এটা আসলে যতই আমরা মথে নিই না কেন, নারকেল দেওয়ার কারণে এটা সাইডগুলো এরকম একটু ভাঙা টাঙা থাকতে পারে। অনেক সময় এটা হাত দিয়ে একটু সাইজ করে দিলে হয় বা গ্লাস দিয়ে কেটে নিলে হয়। তো কাটার দরকার কি, আমি এভাবে করে রেখে দিয়েছি। এটা এই ছাঁচগুলো আসলে কিনতে পাওয়া যায়। আমি এরকম ছাঁচগুলো 10 টাকা বা 15 টাকা দিয়ে কিনেছি, আসলে আমার মনে নেই। এই টাইপেরই দাম হবে বা আরও কম বেশ হতে পারে না, আমার জানা নাই। ছাঁচ দিয়ে এভাবে একটু চাপে ধরলেই হয়ে যায় পিঠাগুলো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই পিঠাগুলো আসলে অনেক দিন ধরে ভাজার পরে অনেক দিন রাখা যায়, খাওয়া যায়, সপ্তাহখানেক তো থাকেই। আবার এমনিতেও আপনারা যদি এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অনেক সময় মেহমান বাসায় আসলে আসলে আমরা মানে রেডি যে নাস্তাগুলো ওগুলোর থেকে নিজের ঘরের কিছু বানানো থাকলে ওটা দিলে ভালো লাগে। এভাবে করেও আসলে এভাবে রাখা যায়। আমি এই পিঠাগুলা, অনেক ধরনের জিনিসগুলো আমি আসলে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, কারণ হঠাৎ করে এসে পড়লে আসলে দেওয়ার মতো কিছুই থাকে না, বিস্কিট চানাচুর কেক ছাড়া। এইভাবে কোনো একটা কিছু একটা থাকলে ভালো লাগে দিতে। এবার এক এক করে পিঠাগুলা ভেজে নিচ্ছে। এটাকে ডুবো তেলে ভাজতে হবে না। এই পিঠাগুলো আসলে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে খেতে ভালো লাগে। তবে এই পিঠাটা উপরে খুব মচমচা হয়, ভিতরে খুবই নরম থাকে। মানে প্রতি কামড়ে নারিকেলের রেট লাগে, ভালোই লাগে খেতে। আমার বাসায় আসলে আমার বড় ছেলে এই পিঠাগুলো পছন্দ করে। ও সবসময় মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে, কিন্তু আমার ছোট ছেলে না, ওর পছন্দ ঝাল। এই পিঠাগুলো আমি আসলে আমার বড় ছেলের জন্যই বানাচ্ছি। ছোটটাও দু একটা খাবে, কিন্তু বড়টার জন্য আসলে মূল আমার পিঠাটা বানানো। আসলে কোনো কিছু বানালে যদি আগ্রহ করে কেউ খায় বা পছন্দ করে, তাহলে বানাতেও ভালো লাগে। নিজের কাছে নিজের কষ্টটা মনে যেন মানে কষ্টটা লাঘব হয় যে হ্যাঁ আমি করেছি, বাচ্চারা পছন্দ করেছে বা হাজবেন্ড বা যাদের জন্য করেছে তারা খুব পছন্দ করেছে, তাহলে ভালো লাগে। আমি আজকে সারা দিনের আমার কিছু কাজকর্ম আর রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি ভিডিওর ফ্রন্ট ক্যামেরাতে আসতে চাই না, আমি হজ করেছি, এই জন্য আমি আসলে ফ্রন্ট ক্যামেরা আসবো না। আপনাদের সাথে আমি ব্যাক সাইডে ভয়েস ওভার দিয়ে কথা বলবো। আমার রান্না বা আমার পিঠার নাস্তার আইটেমগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি শুধরে নেব। আমি আমার হজ সম্পর্কের একটা ভিডিও আসলে করব ইনশাল্লাহ আপনাদের সবার উদ্দেশ্যে, সবাই দেখবেন। আমি আগে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে অনেক কিছু জানার আছে আমাদের। এই পিঠাটা ভাজতে গেলে মিডিয়াম টু লো হিটে রাখবেন, কারণ আগুন হাই হিটে করে দিলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পিঠাটা আসলে তো পুরোপুরি সিদ্ধ করে বানানো, এটা ওইভাবে করে যে খুব বেশি সময় ধরে ভাজতে হবে সেটা না। এটা ভাজতে আমার সবগুলো পিঠা ভাজতে আমার 5-6 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা কারা কারা এইভাবে পিঠা বানান অবশ্যই জানাবেন। পিঠাটা ভাজার পরে আসলে স্বাস্থ্যভাবে বোঝা যায় না, কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে যখন, তখন দেখি যে মাশাআল্লাহ অনেক সুন্দর বোঝা যাচ্ছে। আমাদের নোয়াখালীতে আসলে নারিকেল দিয়ে বেশি পিঠা বানানো হয়।
নারিকেলের অনেক ধরনের পিঠা বানাতে পারে। আমি আসলে ওভাবে তেমন একটা কিছু পারি না, তারপরে যতটুকু আমার জানা আছে আপনাদের সামনে আমি শেয়ার করব। সবগুলো ভাজার পরে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সত্যি খেতে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার রান্না বা আমার এই পিঠার আয়োজনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আজকে সারাদিনের কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরের অংশটা আমার রান্না, সকালের হাঁটা, দুপুরের রান্নাটা আর বিকেলের নাস্তাটা। আমি আসলে আমার এভাবে ব্লগ আকারে আমার প্রতিদিনের কিছু না কিছু সময় আপনাদের সামনে শেয়ার করব।